দর্শক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিট সংলাপে। শেরভিনা ওয়াহিদ আজকে আপনাদের সাথে আলোচনা করব বাজার দাম নিয়ে, বাজার দর নিয়ে কি পরিস্থিতি আছে, কেন প্রতিটি নিত্য পণ্যের দাম বারবার আমরা আলোচনার বিষয়ে আনার পরেও দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে আসছে না। এর জন্য আমরা আজকে আলোচনা করব। সামনে রমজান আসছে, এইভাবে যদি নিত্য পণ্যের দাম বাড়তে থাকে, প্রতিটি আমাদের যে নর্মাল নেসেসিটি আইটেমগুলো আছে প্রতিটি দামই দেখা যাচ্ছে যে ঊর্ধ্বমুখী। সুতরাং এগুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনাদেরকে সাহায্য করব জানতে যে আসলে কীরকম পরিস্থিতি এখন আছে এবং সামনে কি আমরা এই পরিস্থিতির কোনো উন্নতি দেখতে পারবো নাকি। আজকে আমাদের আলোচনার বিষয় নিত্যপণ্যের বাজারে স্বস্তি এবং অস্বস্তি নিয়ে। সাথে আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। সাথে আছেন গোলাম রহমান, সভাপতি ক্যাপ থেকে, এবং মাহফুজুল হক শাহ, আমদানিকারক ও সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে প্রতিবারের মতো থাকার জন্য। বাজারের পরিস্থিতি আমরা সবাই জানি, আমরা জানি যে আসলে নিয়ন্ত্রণহীন হয়ে গেছে বাজার, কি অবস্থায় আছে এবং আমরা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখব সামনের সময়ের জন্য জানতে চাবো। প্রথমেই মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমত বলছি যে আসলে বাজার তো অনেকটাই ভালোর দিকে। আপনি দেখবেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে সমস্ত প্রকার ভ্যাট ভোগ্যপণ্য থেকে তুলে নেওয়া হবে এবং এখানে জিরো মার্জিনে এলসি করার সুযোগ দেওয়া হয়েছে, সব মিলে বাজার একটা পজিটিভ দিক ছিল। কিন্তু গত পরশুদিন আবার দেখলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংক আবার ডলারের দাম বাড়িয়ে দিয়েছে, পার ডলারে 3 টাকা, অর্থাৎ 87 টাকার ডলার এখন 90 টাকা। আর এই যে একটি অবস্থা, মানে একদিকে ভালো সংবাদ আবার আরেকদিকে দুঃসংবাদ। আমাদের যখনই ডলারের দাম বেড়ে যাচ্ছে তখন তো আমাকে খেয়াল করতে হবে যে আমাকে কিন্তু পণ্যটা কিনে এনে আমাকে বিপণন করতে হচ্ছে। আমার মনে ঠিক এই মুহূর্তে এই রোজার আগে না বাড়িয়ে ওনারা যদি মানে করতে যে ঠিক আছে রোজার পরে বাড়ান, তাহলে কিন্তু একটা স্বস্তির খবর থাকে। অবশ্যই জি। তারপরে বলছি যে আমি ইতিমধ্যে আমার বাজার নিয়ে যে মানে যেটুকু আমার দেখা, তাতে আমি নিশ্চিত করে বলতে পারবো আপনাকে যে অন্তত রোজা এবং পূজা পর্যন্ত আপনি সরকার নির্ধারিত দামেই পণ্য বিক্রি হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিকভাবে আমার কথা। গোলাম রহমান, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। প্রথমত জানাবেন যে আসলে চিনি, মসুরের ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম কিন্তু আসলে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ভাইয়াও যেমনটি বলছিলেন, এখন যে পণ্য মূল্য বৃদ্ধি তার অধিকাংশই আমদানি নির্ভর পণ্য। বিশ্ববাজারে আপনার সারা পৃথিবীতে এখন একটা পোস্ট কোভিড পিরিয়ডে একটা ইনফ্লেশনারি টেন্ডেন্সি কাজ করছে। তার উপরে কিছু কিছু পণ্য যেমন ভোজ্য তেল, চিনি এসবের উৎপাদন কম হওয়াতে আন্তর্জাতিক বাজারের দাম অনেক বেড়ে গেছে। তারপর আপনার জাহাজ ভাড়াটাও বেড়েছে এবং যেহেতু ট্যাক্স শতকরা হিসাবে আরোপ করা হয়, তাই কম যখন মূল্য কম ছিল যে পরিমাণ ট্যাক্স দিতে হতো টাকার অঙ্কে, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। সবকিছু মিলে আমদানি নির্ভর যেসব পণ্য সেগুলির বাজার মানে আমদানি ইম্পোর্ট কস্ট এটা অনেক বেশি এবং তারই প্রভাব দেশের বাজারে পড়েছে। হ্যাঁ, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে কয়েকজন আমদানিকারক বাজার নিয়ন্ত্রণ করে, তাদের হয়তো মুনাফা লাভের যে চেষ্টা তা হতে থাকতে পারে, কিন্তু এই যে মুনাফা লাভের চেষ্টা একমাত্র কারণ নয়। ইম্পোর্ট কস্ট বাড়াতেই পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে মুনাফালোভী যাদের, তাদের বিরুদ্ধে বেশ সরকার ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে যে একবারে খুচরা পর্যায় থেকে রিফাইনার পর্যায় পর্যন্ত যে তদারকি, সেটা জোরদার করার ফলে আপনার একটা বাজারে কিছুটা সুফল পাওয়া গেছে বলে আমাদের ধারণা। এখন সরকার নির্ধারিত মূল্যেই আর ভোজ্য তেল বিক্রি হচ্ছে বলে গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। হ্যাঁ, ডলারের দাম বাড়ানোটা এখন এই সময়ে সঠিক হয়েছে বলে মনে হয় না। তবে যেসব পণ্য রোজার সময় বিক্রি হবে অথবা রোজার 2-1 মাস পরে পণ্য বিক্রি হবে,
সেসব পণ্য কিন্তু আগেই আর কি দেশে পৌঁছে গেছে, আইএলসি আগেই করা হয়েছে এবং সেটেলমেন্টও হয়ে গেছে। তাই যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এই অজুহাতে কেউ যদি এখন বাজারে মূল্য বৃদ্ধি করে সেটা যুক্তিসঙ্গত হবে বলে আমার মনে হয়। অবশ্যই। জি মাহফুজুল হক শাহ, আপনার কাছে যদি একই বিষয় নিয়ে আসি, জানতে পারলাম যে আসলে হঠাৎ করে এরকম প্রতিটি জিনিসের নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু পরিস্থিতি আমাদের আসলে হাতের বাইরে চলে যাচ্ছে। ডলারের দামের বিষয়ে যেটা বলছেন যে যদিও আমাদের প্রতিটি সামগ্রী আগে চলে এসেছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ডলারের দাম এখন বাড়াতে আগের যে জিনিসগুলো এগুলোর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টা নিয়ে বিশেষ করে হেলাল ভাই এবং গোলাম রহমান সাহেব যে কথাগুলি বলেছেন তার সাথে আমি একমত পোষণ করছি। আমি এগুলো রিপিট করতে চাই না। আসলে মূল যে বিষয়টা, আমাদের ভোগ্য পণ্যের বাজারে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে বাজারের যে মূল্যবৃদ্ধি, সেটা বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি। এটার কারণগুলা অলরেডি আমরা সবাই চিহ্নিত করতে পেরেছি সরকারের পক্ষ থেকে, এবং আমরা যারা ব্যবসায়ীরা আছি, জনগণ, মিডিয়া যারা লোকজন আছেন, সবাই কিন্তু আমরা বুঝতেছি কি জন্য, কি কারণে এই জিনিসটা দাম বাড়তি মূল্যে আমাদের জনগণকে ক্রয় করতে হচ্ছে। এখানে পোস্ট কোভিড সিচুয়েশন ছিল, ধরুন গত 2 বছর থেকে আমাদের একটা আনইউজুয়াল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পৃথিবীর টোটাল এই মার্কেটিং সিস্টেম গুলি যাচ্ছিল। সেটার কারণে অনেক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। সাথে সাথে রিসেন্টলি আবার যেটা গত ধরুন 20-22 দিন আগে থেকে ইউক্রেন এবং যে রাশিয়ার যে যুদ্ধকালীন যে পরিস্থিতি বিরাজ করছে ওখানে, সেই কারণেও কিন্তু বাজারে বেশ কিছু আইটেমের একটা প্রভাব পড়েছে। যেহেতু জ্বালানি তেলের বিষয়টা কিন্তু এই যুদ্ধের উপর অনেকটা নির্ভরশীল, সেই কারণে কিন্তু এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সব জায়গায় কিন্তু এফেক্ট করেছে। এখন এই মূল বক্তব্যটা আমাদের জনগণকে কিভাবে স্বস্তিদায়ক মূল্যে এইসব পণ্যগুলা ক্রয় করার সুযোগ করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জায়গায় আমরা ব্যবসায়ী প্রতিনিধি বলুন, সরকার বলুন, মিডিয়া বলুন, সবাই কিন্তু জিনিসটা আমরা চিন্তা করছি। এবং সরকার পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল ইন্টারফারেন্সে একটা জিনিস যেটা চেষ্টা করা হচ্ছে, আমাদের নিম্ন পর্যায়ে মানুষজনকে 1 কোটি কার্ড ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার জন্য বা ফ্রি দেওয়ার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও বা এটা 100% আমাদের সমস্যাকে ফুলফিল করবে না, আমাদের সমাধানটা এভাবে করতে হবে। যে জায়গায় যেমন ধরুন ডলারের যে মূল্যবৃদ্ধির যে বিষয়টা, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি সারা বিশ্বে আমাদের যে অর্থনৈতিক যে সিচুয়েশনটা আছে, ডলারের যে বিষয়টা আছে, সেটার সাথে মিল রেখে হয়তো এটাকে করেছে। এটা আমাদের এক্সপোর্টারদের থেকে দীর্ঘদিন দাবি ছিল, বাট আমরা আমদানি পর্যায়ে গিয়ে আমাদের এটা চাপ সৃষ্টি হয়ে যায়। সেই সাথে আমি এটুকুই বলবো, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের যে পণ্যগুলি আসবে সেখানে যদি একটা বাড়তি মূল্য দিতে হয়, তাহলে ওটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, সেটা আমাদের এখনই আমাদের বিশেষ করে যে মন্ত্রণালয়গুলো এইসব কাজের সাথে জড়িত আছে, এনবিআর হতে পারে, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের খাদ্য মন্ত্রণালয় এবং ইভেন কি আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অলসো, যদি আমাদেরকে সবাইকে সমন্বয় করে সরকারের পক্ষ থেকে কি কি মেজাজ নিলে পরে, যেমন সরকারের কিছু ব্যাট অলরেডি বেশ কিছু পণ্যের উপর কমিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ব্যাটটা কমিয়েছে সেটা সঠিক সময় যদি আমরা কমাতে পারতাম, তাহলে হয়তো এই বাজারে বেশ কিছু পণ্যের এতটুকু মূল্য বৃদ্ধি ঘটতো না। যেটা আজকে মাননীয় বাণিজ্য মন্ত্রী গতকালকে বলেছেন, আমাদের এইসব সমন্বয়হীনতার কারণে বিভিন্ন মিনিস্ট্রি অনেক সময় অনেক সুন্দর সিদ্ধান্তও সরকারের বাস্তবায়ন কিন্তু সঠিক সময় হয় না। আমাদের মূল উদ্দেশ্য যেটা, এখানে কেউ কাউকে দোষারোপ করে আমাদের কোনো এই সমস্যা সমাধান করা যাবে না। আমাদেরকে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে কখন এই পরিকল্পনা, কখন এই প্ল্যান মিলে পড়ে সেটাকে বাস্তবায়ন করা যায় এবং আমাদের বাজারে মূল্য বৃদ্ধির কাজের একটা প্রভাব বিস্তার করবে, মানুষ একটু স্বস্তিদায়ক অবস্থায় থাকতে পারে, সেই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এখানে আমি গোলাম রহমান সাহেব আছেন, উনি আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ক্যাবের সভাপতি মহোদয়, উনি একজন আমাদের বেশ সিনিয়র একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সচিব ছিলেন। ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আমাদের একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু সরকারের এই সিদ্ধান্তগুলো আমাদের আমলাতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, সে একদম লোয়ার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত। এখন আমি বুঝি না একটা জিনিস, যে সিদ্ধান্তটা যদি 24 ঘন্টার মধ্যে নেওয়া যায়, সেটা নিতে যদি আমি 1 সপ্তাহ ফেলে দিই, তাহলে তো বরাবর এই সুফলটা পাওয়া যাবে না। রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এইসব সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন টায়ারে যারা আছেন, বিশেষ করে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে মন্ত্রণালয়গুলো, ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য যেই
উদ্যোগটা নেয় সেটাতে অনেক সময় ক্ষেপণ হয়ে যায়, যে কারণে গিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেই জন্য আমি এটাই বলবো, বর্তমান সরকারের জনপ্রিয়তাকে, বর্তমান সরকারের অনেক সাফল্যকে যেটা ম্লান করার জন্য কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র আছে কিনা সেটাও আমাদের সরকারকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে, পিএমওকে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে নজর রাখতে হবে। এখানে রাজনীতি আছে, গণতান্ত্রিক সমাজের মধ্যে আমরা আছি, কেউ চাইবে সরকারের ভালো, কেউ চাইবে সরকারের খারাপ। সুতরাং এই বিষয়গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। আর আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা বলছি, যেমন ধরুন ভ্যাট কমিয়েছে, আমাদের বড় বড় আমদানিকারক আছে, যেমন অনেকগুলো ভোগ্য পণ্য আছে বাংলাদেশে 5-6টি গ্রুপ কন্ট্রোল করছে, আমরা স্বীকার করছি না। এটা ভালো দিক খারাপ দিক দুটোই আছে। ভালো দিক হচ্ছে এটা ওনাদের সাথে আমাদের সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, অন্যান্য যে মন্ত্রণালয় আছে, নীতি নির্ধারণ যে সর্বক্ষণিক যোগাযোগ আছে। তাহলে পরে একটা পণ্যের যে 15 দিন পরে আমাদের বাংলাদেশে বা ওয়ার্ল্ড মার্কেটে কি দাম হতে পারে, এগুলো কিন্তু আমরা ইজিলি আমরা ফোরসি করতে পারি, ভবিষ্যৎবাণী করা যায়। তাহলে সর্বক্ষণিক যদি যোগাযোগ থাকে এবং সরকারের পক্ষ থেকে যারা এইসব দায়িত্বগুলো পালন করে থাকে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের লোক বলুন, অন্যান্য ক্যাডারের লোক বলুন, ওনারা তো ব্যবসায়ী না। এখন ব্যবসা হচ্ছে ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসার সার্বক্ষণিক জড়িত আছি, আমরা জানি পৃথিবীর মার্কেটটা কিরকম হচ্ছে সকাল বিকাল। তাহলে পরে আমি মনে করি আমাদের এফবিসি আছে, বিভিন্ন চেম্বারগুলি আছে, বিভিন্ন পণ্যের অ্যাসোসিয়েশনগুলি আছে, ওনাদের সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ রক্ষা করতেই হবে। সাথে সাথে আমাদের যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি নির্বাচিত যারা আছেন বিভিন্ন টায়ারে, সেই ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত, আমরা বারবার করে বলতে চেষ্টা করছি জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়, জনসচেতনামূলক কিছু প্রোগ্রাম নিতে হবে। আমাদের ভোক্তাদের এখানে বিশেষ করে একটা পেনিক ক্রিয়েট হয় অনেক সময়, অনেক ভুল গুজবকে কিন্তু ওনার মাথায় নিয়ে মানুষ ছুটাছুটি করে, ওটার কারণে মূল্য বৃদ্ধি করে। এই সুযোগে কিছু কিছু খারাপ ব্যবসায়ী, বিশেষ করে লোয়ার লেভেলে আমি দেখেছি, যেটা আমার দীর্ঘ অভিজ্ঞতার কারণে যেটা বলছি, ওখানে দাম বাড়িয়ে দেয় এবং এটার এফেক্টটা গিয়ে পরে আমাদের সরকারের ভাবমূর্তির উপর এবং জনগণের যেই যারা সাধারণ মানুষ আছে ওদের উপর। সুতরাং এইসব কিছু থেকে যদি আমরা বের হতে চাই, সুদূর প্রসারে আমাদের একটা প্ল্যান নিতে হবে। রমজান এসছে, পূজা এসছে, এটা দিয়ে আমাদের এগুলি এখন আর চলবে না। আমাদের সার্বক্ষণিক 12 মাস টোটাল একটা প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের সবার একটা যোগাযোগ রক্ষা করে যেতে হবে। এখানে যদি আমরা মাঝে মধ্যে 2-1 খারাপ ব্যবসায়ীকে চিহ্নিত করে, ওর জন্য যদি পুরো ব্যবসায়ী সমাজকে যদি আমি খারাপ ভাবে আমি চিন্তা করি, সেটাও কিন্তু কাম্য না। এটার মাধ্যমে হবেটা কি, অনেকে উৎসাহ হারিয়ে ফেলবে। আমাদের অনেক ব্যবসায়ী আছেন, ব্যাংক ইন্টারেস্টের বিষয় আছে, যেমন ধরুন কিছু পার্টিকুলার যে আইটেমস গুলি আমাদের সার্বক্ষণিক আমরা করি, দ্রব্যগুলো আমরা জনগণ ব্যবহার করে, সেগুলার ইম্পোর্ট কস্টের মধ্যে ব্যাংক ইন্টারেস্টটা কিরকম আছে, ওইটাও একটা বিষয় আছে। ওগুলোকেও দরকার হলে একটা এখানে রিল্যাক্স করা যেতে পারে। এগুলোকে চিহ্নিত করতে হবে, আলাপ করতে। আমি বলছি না গণভাবে সবকিছু করে দেওয়ার জন্য। এখন মূল যে বিষয়টাগুলোকে আমাদেরকে মাথায় রেখে আমাদের টোটাল একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটা আমরা বলেছি 17 থেকে 18 আইটেম যেটা আছে, যেটা আমরা সার্বক্ষণিক আমরা ব্যবহার করে থাকি, ওটার জন্য আমাদের প্রয়োজন হবে আলাদা একটা কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, ইভেন কি ভারতে আছে। এবং ওগুলো অটোমেটিক কিছু কমিটি আছে, তেলের দাম মূল্য বৃদ্ধি পেলে বলে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম এখানে কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট হবে, এটা অটোমেটিক কিন্তু হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমি খুব দুঃখের সাথে বলছি, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, বাট এটা এখনো আবার মানে দুঃখ নিয়েই আমাকে বলতে হচ্ছে, বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখছি না। এখন 2-1 ঘটনা যখন ঘটবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, আমরা দোষারোপ করব, ওনারা আমাদেরকে হয়তো দোষারোপ করবে, সিভিল সোসাইটি আমাদেরকে দোষারোপ করবে, এটা তো সমাধান না। আমি এটা একজন ভোক্তা, সবাই সাধারণ মানুষের পরিবার থেকে আমরা উঠে এসেছি, আজকে এই পর্যায়ে এসেছি, কেউ ব্যবসা করছি, কেউ অন্য কাজ করছে। সুতরাং স্বস্তিদায়ক একটা পরিস্থিতি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর। বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, ওনার স্বপ্নই ছিল একটা সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধ একটা বাংলাদেশ। এরকম আসলে একজন একজনকে দোষ দিয়ে সমাধানটা কখনোই আসে না। এটার জন্য আসলে যেভাবে একটা পরিকল্পনা নিয়ে এবং একজন একজনকে সাহায্য করে এগিয়ে আসতে হবে, এটাই হতে পারে একমাত্র সমাধান। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক, ফিরে আসছি একটা বিরতির পরেই। নিউজ 24 এর সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। কথা বলছিলাম নিত্যপণ্যের বাজারের স্বস্তি এবং অস্বস্তি নিয়ে। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনেক কিছুই জানতে পারলাম আসলে বক্তাদের সাথে কথা বলে। আপনি থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে এসব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আসতে পারে। যেরকম পরিস্থিতি আছে, আসলে কি আমরা চিন্তা করতে পারি যে সামনে এই দামটা আমাদের নাগালে আসতে পারে? হেলালুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো,
কিছু বললেন মোহাম্মদ হেলালুদ্দিন, জি আপনার সাথে কথা বলছিলাম। জি আমরা একটু জানতে চাবো আপনার কাছ থেকে, এখন বলবো, এখন শুনতে পাচ্ছেন? জি বল, এখন শুনতে পাচ্ছি। জি একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে যেহেতু এরকম একটা অস্বস্তিকর আসলে পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, নিত্যপণ্যের দাম এভাবে বেড়ে যাচ্ছে, একটু জানাবেন যে আসলে কি আমরা চিন্তা করতে পারি যে রমজানের আগে নিত্যপণ্যের দাম কিছুটা হয়তো স্বাভাবিক হতে পারে? স্বাভাবিক তো এখনো স্বাভাবিক যদি আপনি এভাবে ধরেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বাজারটা এখন স্বাভাবিক আছে। আপনি এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আরো একটু কম হলে পরে আমাদের ভোক্তাদের জন্য সুবিধা হবে, এটাই তো সত্য। আপনি দেখেন এই মুহূর্তে সারা পৃথিবীতে কিন্তু ডলারের দাম কমার কথা, কারণ ডলার আমেরিকাতে যে পরিমাণ মূল্যস্ফীতি হচ্ছে বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ মূল্যস্ফীতি হচ্ছে না। তো তারপরেও কিন্তু আমাদের ডলারের দাম বাড়ানো। আমি অর্থনীতির ছাত্র না, এই মুহূর্তে কেন ডলারের দাম বাড়াতে হবে? আপনি ধরেন এই রোজাকে কেন্দ্র করে আমাদের সমস্ত চাহিদার ডাবল, মানে একেবারে দ্বিগুণ হয়ে যায় প্রত্যেকটা জিনিসের চাহিদা। সেই ক্ষেত্রে আমরা সমস্ত জিনিসগুলো কিন্তু আমদানি করে আনতে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে 3 টাকা বেড়ে যাওয়া মানে পার ডলারে আপনার কি পরিমাণ এফেক্ট হবে সেটা কি বাংলাদেশ ব্যাংক জেনে করেছেন কিনা আমি জানি। এই যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, প্রশ্ন হচ্ছে আমরা তো ব্যবসায়ী তো কিনে এনে বিক্রি করতে হয়, তো কিনে এনে যখন আপনি বিক্রি করবেন, আর ব্যবসায়ী তো চ্যারিটি করেন, ব্যবসায়ী তো ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকে বলবেন গোলাম মোহাম্মদ স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে এই মালগুলো অনেক আগের মাল না, ডেফিনেটলি মালগুলো আরো 2 মাস আগে থেকে আমাদের বুকিং করা ছিল। 2 মাস আগে যখন বুকিং করা ছিল, এখন আমার তো আজকে বাজারে বিক্রি করছে, আমি তো 2 মাস আগের বাজারে আমি বিক্রি করবো না, এটাই কিন্তু সত্য। এখানে রাগডাকের কিছু নেই, ব্যবসায়ীরা প্রফিট মোটিভের জন্য কাজ করে, তারপর তো লস হয়। আপনি কিছুক্ষণ আগে আদার কথা বলেছেন, রসুনের কথা বলেছেন, আপনার যেগুলো দাম বাড়ছে। এখন আদা তো গত কয়েকদিন আগে ছিল 50 টাকা কেজি, রসুন ছিল 20 টাকা কেজি। এখন অব্যাহতভাবে একটা জিনিসের দাম কম থাকবে, আর আমরা ধরে নিব যে এইটার দাম শুধু এইটাই। আদার দাম কি আসলে 50 টাকা, রসুনের দাম কি আসলে 20 টাকা? অর্থাৎ এখন কারেকশন হচ্ছে। এখন এত মাল আমরা আমদানি করেছিলাম গত বছর, ব্যবসায়ীরাই করেছে, এবং শত কোটি টাকা তারা লোকসানের মুখে পড়েছে আদা, রসুন, পেঁয়াজ আমদানি করে। আপনি জানেন গত বছরের শেষ দিকে কিন্তু বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 10 টাকা 12 টাকা, অথবা ফেলে দিতে হয়েছে। অর্থাৎ 40 টাকা 35 টাকার আমদানিকৃত পণ্যের দাম থাকা সত্ত্বেও পেঁয়াজের দাম কমে গেছে, রসুনের দাম কমে গেছে, আদার দাম কমে গেছে। তো কমে যে না তা তো না, এখন যখন কারেকশন হবে বাজারটা, তখন যদি বলেন যে এগুলো বাড়ছে কেন, তাহলে কিন্তু কিছু বলার থাকবে আপনি আন্তর্জাতিক না। অবশ্যই কিছু কিছু সময় দেখা গেছে দাম কমে এসেছে, কিন্তু আসলে যেরকম আপনি তেলের দাম ধরেন, গরুর মাংসের দাম ধরেন, এগুলো কিন্তু আসলে বেড়ে যাচ্ছে একটার পর একটা, এবং দেখা যাচ্ছে কোনো নিয়ন্ত্রণ আসছেই না গত 1 বছর ধরে। এখন না হয় পরিস্থিতি বলতে পারি যে কোনো একটা কারণে হয়তো একটু এরকম হয়েছে, কিন্তু সবসময় কিন্তু পরিস্থিতি এরকম ছিল না। হেলালুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? জি, মানে আপনি গরুর মাংসের দাম বেড়েছে, ঠিক আছে, এই কিছু জায়গায় তো আমি অবশ্যই ডেফিনেটলি আমি মনে করি যে বাজার মনিটরিং করাটা বিষয়। জি অবশ্যই, মনিটরিং নিয়ে একটু গোলাম রহমান আপনার সাথে কথা বলতে চাই। প্রতিবারই আসলে মনিটরিং এর বিষয়টি উঠে দাঁড়ায়, কিন্তু দেখা যায় যে মনিটরিং কিন্তু ওভাবে আসলে হয়তো করা হয় না, বা এখানেও হয়তো কিছু ঘাটতি আছে। কি মনে হয় আপনার? আমিও বলছিলাম বেশ কিছুদিন যাবো যে আসলে ভোগ্যপণ্যের জন্য আলাদা একটা মন্ত্রণালয় থাকা দরকার। ভোগ্যপণ্যের জন্য যদি আলাদা একটা মন্ত্রণালয় অথবা একটা সংস্থা না থাকে, তাহলে কিন্তু প্রতি বছর দেখা যাবে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এইগুলোর জন্য কিন্তু আসলে আজকে থেকে 3 মাস আগে, যেটা মাহফুজ ভাই বললেন, 3 মাস আগে যদি আমরা বাজারটাকে প্রেডিক্ট করতে পারতাম এই বাজারটা কিন্তু থাকবে না, যেহেতু এই করোনার সময় আমাদের ধাক্কায় গেছে এবং সারা পৃথিবীতে কিন্তু প্রোডাকশনের সবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকেই। সেই ক্ষেত্রে আমরা যদি এটা 3 মাস আগে প্রেডিক্ট করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমার বাজারটা নিয়ে এত হইচই হতো না, অথবা বাজারটা নাগালের বাইরেও চলে যেত না। তারপর আমি বলবো যে বাজারটাকে যে কোনো পরিস্থিতিতে স্বস্তিতে রাখার জন্য আমাদের সবার খেয়াল রাখতে হবে। আমি কয়েকদিন আগে বিভিন্ন মিটিং আমি বলেছি যে বাজারটাকে স্বস্তি করে, মানে এটার মধ্যে যদি আপনি এখন বাজারটাকে আরো বেশি উত্তপ্ত করে তুলেন, তাহলে বাজারটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না। এবং আমি লক্ষ্য করেছি ইতিমধ্যে সরকারের বিভিন্ন সংস্থাগুলো বাজারটাকে সুস্থির রাখার জন্য ওনারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওনারা ভ্যাট ট্যাক্স কমিয়েছেন, এবং বিভিন্ন বাজারে আপনি দেখবেন যে এর আগে যেরকম এই 10 গ্রাম তেল পেলে তাকে 50 টাকা জরিমানা করা হতো, যে উনি একজন স্টকিস্ট অথবা উনি মজুদদার, এটা তো না। আসলে আপনি যেখানে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন তেল লাগে, ভোজ্য তেল লাগে, সেখানে কোথায় 10 গ্রাম কোথায় 20 গ্রাম, চিন্তা করা যে কত লক্ষ গ্রাম এক মাসে আমার আমরা কনজিউম করি। অতএব এটা
যে একটু গোলাম রহমান আপনার সাথে কথা বলতে চাচ্ছি। দেখা গেছে যে প্রতিটা সময় কিন্তু যেরকম শীতে কিন্তু দেখা গেছে যে সবজির দাম এত বেশি বেড়ে গিয়েছিল, যে সময় সবজির দাম আরো কম থাকা উচিত ছিল। এরকম একটি সময় সাধারণ মানুষ কিভাবে চলবেন? এখানে বিষয় হচ্ছে যে ইতিমধ্যে গোলাম রহমান, আমি যে একটু গোলাম রহমানের সাথে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে। এখনকার যে সংকটটা, কিসের সংকট? সংকটটা হলো আয় রোজগারের সংকট। আমার আয় যদি বেশি বাড়ে, 10 টাকা বাড়ে, আর পণ্যমূল্য যদি 2 টাকা বাড়ে, আমার কিন্তু অবস্থা ভালো হয় অবশ্যই। জি, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে বিশ্ববাজারে আয় তো বাড়ছে না কিন্তু ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছে। জি, বিশ্ববাজারে পণ্যের মূল্য চড়া, তারই প্রভাব দেশের বাজারে পড়ছে। কারসাজি যে একবারে না, এটাও কিন্তু বলা যাবে না। কারসাজি হয়তো আছে, সেই জন্যই মনিটরিং এর প্রশ্নটা আসে। যদি কারসাজি না থাকতো তাহলে মনিটরিং এর প্রয়োজন হতো না। জি, এবং দেখা এই ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, যখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুচরা পর্যায় থেকে সর্বোচ্চ মানে রিফাইনার পর্যন্ত অনুসন্ধান করে, তখন তারা কিন্তু এই রিফাইনার এবং ডিও এবং এসও ব্যবসায়ীদের দিকেই আঙ্গুল দেখিয়েছে। এবং এখন যেহেতু রিফাইনার পর্যায় থেকে তত্ত্বাবধান চলছে, তাই বাজারে কিছুটা স্বস্তি এসেছে। হ্যাঁ, আপনার মনিটরিং এর প্রয়োজন আছে, তত্ত্বাবধানের প্রয়োজন আছে, এবং এটা আরো জোরদার করা দরকার। এতে কোনো দ্বিমত পোষণ করার কোনো কিছু নাই। তবে সাথে সাথে দেখতে হবে কি কারণে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে। যদি কারসাজিতে হয় তাহলে শাস্তির বিধান করতে হবে, যে কেউ যেন সাপ্লাই চেইন আপনার নষ্ট না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু বিশ্ববাজারে যদি পণ্য মূল্য বাড়ে, যে কস্ট পোস্ট ইনফ্লেশন যেটাকে বলে, যদি আমদানিকৃত পণ্যের দাম বেশি থাকে, সেটা তো এককভাবে বাংলাদেশের কিছু করার মতো ক্ষমতা নেই। একটু মাহফুজুল হক শাহ, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। একদিকে দেখা যাচ্ছে যে বলছে যে মনিটরিং এর সমস্যা, আর এদিকে বলছে যে বিশ্ববাজারে দাম বেড়েছে দেখে এরকম সমস্যা। আপনার আসলে কি মনে হয় কোনটার কারণে আসলে বাজার মূল্যর আসল এরকম একটি অস্থির পরিস্থিতি? না, বাজারের মূল্য বৃদ্ধির বিষয়টা মনিটরিং তো আছেই, প্লাস বিশ্ববাজারে যে উদ্যোগটি সেটি তো এফেক্ট এসে আমরা অস্বীকার করতে পারি না। এখন মূল যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববাজারের যে বিষয়টা নিয়ে আমি বলেছি। আমার মনে হচ্ছে এটা আমাদের যে সরকারি দপ্তরগুলি আছে, বিশেষ করে যে মন্ত্রণালয়গুলি সরাসরি আমাদের আমদানি কার্যক্রমের সাথে জড়িত আছেন এবং এই বাজারকে মনিটর করার দায়িত্ব আছেন, ওদেরকে একটা জিনিস কি এখন যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা কতটুকু, আমি তাও সম্মানের সাথে বলছি, এখানে বিষয়টা হচ্ছে ওনাদের তো সাবজেক্ট এগুলি না, ওনারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে অ্যাপয়েন্টেড হয়ে এখানে এসছে। এখন এই বাজার বিশ্লেষণের ব্যাপারে বা এসব কর্মকাণ্ড যে পরিচালনা করার ব্যাপারে ওনাদের অভিজ্ঞতা কতটুকু, এটা হচ্ছে মূল বিষয়। আমরা ফেল করি কোন জায়গায়। এখন কিছু জিনিস আছে, আপনি যদি অভিজ্ঞ লোককে যদি অভিজ্ঞ জায়গায় যদি বসিয়ে দিতে না পারেন, তাহলে ওনার দ্বারা যে কাজটা আমরা চাচ্ছি সেটা তো হবে না। সেটা হচ্ছে হয়তো অন্য কোনো কাজে সে উনি অভিজ্ঞ। এই জায়গায় এই জন্য আমরা বলেছি কি, যেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের 64টি জেলা আছে। আপনি যেমন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, ট্যারিফ কমিশন অনলি ঢাকা, বাংলাদেশে কোথাও নাই। আর যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ওনারা অফিস খুলেছেন ডিভিশনাল পর্যায়ে পর্যন্ত। আপনি শুনলে আশ্চর্য হবেন, ওনাদের জনবল এত কম, যেহেতু আমরা সার্বক্ষণিক ওনাদের সাথে যোগাযোগ রেখে কাজ করি। ওনাদের ওই জায়গা থেকে ওই জনবল দিয়ে এই যে কাজটা আমরা চাচ্ছি তার 1% করা সম্ভব না, এটা তো বাস্তবতা। তারপর করি কি, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে ইনভলভ করি। প্রচুর চট্টগ্রামে যেমন আমি আছি, চট্টগ্রামের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে। ওনারা অন্যান্য কাজে এত বেশি ব্যস্ত থাকেন ওনাদের, এবং এই জায়গায় এই বিষয়গুলো নিয়ে ওনাদের কোনো স্পেশাল ট্রেনিং পর্যন্ত নেই, ওনারা জানেও না, জানার কথাও না। তাহলে ওনাকে আমরা দায়িত্বটা দিয়েছি, ওনার থেকে বলছি আমরা মনিটরিং করে এই জিনিসটাকে ইয়ে করুন, এটা সম্ভব না। ওই জন্য বলছি পার্মানেন্টলি একটা স্ট্রাকচার আমাদেরকে এখানে দাঁড়া করাতেই হবে। যদি আমাদেরকে টোটাল বাজার ব্যবস্থাপনা, এখানে বাজার বিশ্লেষক যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, বড় বড় ব্যবসায়ী যারা ইন্টারন্যাশনাল মার্কেটে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ওনাদেরকে রাখতে হবে, এবং ইনফ্লেশন এবং অন্যান্য বিষয় নিয়ে যারা কথা বলেন ওনাদেরকে রাখতে হবে। তাহলে পরে
আমাদের একটা রেজাল্ট আমরা পেতে পারি। অবশ্যই সবকিছু আসলে সম্মিলিত করেই হয়তো একটি সমাধান আসতে পারে। আর একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। আমরা কথা বলছিলাম নিত্যপণ্যের বাজারের স্বস্তি এবং অস্বস্তি নিয়ে। গোলাম রহমান স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাবো। সরকারের কাছ থেকে এই মুহূর্তে আমরা কি ধরনের সহযোগিতা কাম্য করতে পারি? মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার কাছে আসছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, একটু জানাবেন যে আসলে এই মুহূর্তে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কাছ থেকে কি ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি? না, দেখেন, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে। আপনি দেখেন, সরকার ইতিমধ্যে প্রায় 1 কোটি মানুষকে আপনার স্বল্প মূল্যে, ভর্তুকি মূল্যে ওনারা খাবার পৌঁছে দেবেন। 50 লক্ষ পরিবারকে ওনারা নগদ সহায়তা করবেন এবং এটা প্রয়োজনে হয়তো আরো বাড়বে। এখানে সেখানে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আসলে এক ধরনের খুব যে একেবারে মানুষ যে একেবারে অসহিষ্ণু হয়ে উঠছে অথবা একেবারে বিপদগ্রস্ত পণ্যের দামের জন্য, আমার কাছে ঠিক ওরকম। তবে হ্যাঁ, মানুষ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, নিম্ন আয়ের মানুষ যারা, তারা ডেফিনেটলি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, এবং এর জন্য সরকার করছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাদের খেয়াল রাখতে হবে যে আসলে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা যেমন লাভও করেন, ওনারা লোকসানও করেন। এবং যদি আপনি খেয়াল করেন, লোকসানের পরিমাণটা কিন্তু অনেক বেশি। অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতে এসে ওনারা কিন্তু ব্যবসা থেকে ছিটকে পড়ে। আমাকে যদি কালকে জিজ্ঞেস করা হয় আমার বাচ্চাকে যে তুমি চাকরি করবো না ব্যবসা করবা, উনি বলবেন যে আমি চাকরি করবো। কারণ চাকরি করার মধ্যে একটা আনন্দ আছে। আপনি বিকেল 5টা, সকাল 5টা। জি জি, গোলাম রহমান, আপনার কাছে আসতে চাচ্ছি। এরকম একটি পরিস্থিতিতে আসলে আমরা কি চিন্তা করতে পারি সামনে? অতএব এটা সবার মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা লাভও করবে, লোকসানও করবে, এর মধ্যে দিয়ে কিন্তু এগোবে। জি, আমি একটু গোলাম রহমানের সাথে কথা বলতে চাচ্ছি। গোলাম রহমান স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে আমাদেরকে জানান। আমার বক্তব্যটা হলো এই, পণ্য মূল্য বাড়ছে এবং এটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু পণ্য মূল্য বৃদ্ধির সংকট আছে। তদারকি করে যাতে সরবরাহ পরিস্থিতির উন্নতি করে স্থিতিশীল করা যায়, সে চেষ্টা তো করতেই হবে। এবং কেউ যদি অনৈতিকভাবে বাজারে সংকট সৃষ্টির চেষ্টা করে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, কর্মসংস্থান করা, মানুষের আয় রোজগার বৃদ্ধির ব্যবস্থা করা। যদি আয় রোজগার বাড়ে পণ্য মূল্য বৃদ্ধির চেয়ে অধিক হারে, তাহলে আমরা এই সংকট থেকে সংকট কাটিয়ে উঠতে পারব। জি, অবশ্যই। খুব ভালো কথা বলেছেন। মাহফুজুল হক শাহ, আপনার কাছে আসতে চাচ্ছি। শেষ বক্তা হিসেবে কি বলবেন আমাদের? যে বিষয়টা নিয়ে ওনারা বলেছেন ওটার সাথে আমিও একমত। এখন মূল বিষয়টা হচ্ছে পণ্য মূল্যকে সহনীয় পর্যায়ে রাখা আমাদের সবারই দায়িত্ব। এই জায়গায় আমি ব্যবসায়ী হিসেবে একটা কথা বলবো, আমাদেরও কিছু নীতি নৈতিকতাকে কিন্তু অবলম্বন করে আমাদেরকে ব্যবসা করতে হবে। এবং সাথে সাথে এই দেশের একজন নাগরিক হিসেবে আমি যদি মনে করি, একজন ব্যবসায়ী হিসেবে আমার দেশের নাগরিককে যদি আমি সুলভ মূল্যে আমি পণ্য সরবরাহ করতে পারি, একটা হাসি মুখে যদি আমার যে ক্রেতা আমার থেকে পণ্যটা ক্রয় করবে, তখনই আমার একটা স্বস্তি লাগবে। আর সাথে সাথে আমাদের যেই রাজনৈতিক সরকার যে ক্ষমতায় আছেন, সরকারেরও একটা ভাবমূর্তি সেখানে উজ্জ্বল হবে যদি স্বস্তিদায়ক দামে যদি আমার পণ্যগুলো জনগণ পায়। সেই জায়গায় সরকারের এই সবগুলোকে পর্যায়গুলোকে যেগুলো আমরা আলোচনা করেছি, আমরা চিহ্নিত করেছি কি কি সমস্যার কারণে এই এখানে পণ্য মূল্য বৃদ্ধি পায়, সেই পণ্য মূল্য বৃদ্ধি পাওয়ার কারণগুলোকে চিহ্নিত করে ইমিডিয়েটলি আমরা যে কথাগুলি বলেছি, আমাদের এই কথাগুলোকে যদি একটু সরকার যদি মনে করে যে নীতি নির্ধারণের প্রতি অনেক কিছু চেঞ্জ আনা দরকার, তাহলে পরে এই উদ্যোগগুলো নিলে আমাদের মনে হয় একটা টোটাল বাজার ব্যবস্থাপনার আরো বেশি পরিবর্তন আসবে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা যেটা বারবার করে আমরা বলেছি, আমাদের যে সিস্টেমগুলি চলে আসছে, বাজার ব্যবস্থাপনার যে সিস্টেমটা আছে সেই কয়েকশো বছর আগের থেকে, এবং আমাদের ব্যুরোক্রেসির যে নিয়মগুলি আছে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, গাইডলাইন হিসেবে ইউজ করার জন্য সেগুলোকে অতি সত্বর আধুনিকায়ন করতে হবে। যদি আধুনিকায়ন না করি, তাহলে পরে হয়তো বর্তমানে যে নতুন নতুন চ্যালেঞ্জগুলি আসছে আমাদের সামনে, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো না। হয়তো আমরা দোষারোপ করে যাব, আলোচনা সমালোচনা করে যাব, এর মাধ্যমে কিন্তু আসলেই আমাদের জনগণ কিন্তু স্বস্তি পাবে না। জি,
অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তিনজন অতিথিকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের যে মন্তব্য আছে ওগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, চেষ্টা করলাম আপনাদের সমস্যাগুলো সমাধানের কিছু ওয়ে বলে দিতে। আশা করি আপনাদের সাহায্য হয়েছে এসব তথ্য পেয়ে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এখনও বলবো, এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।